আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। তো আমাদের স্পোকেন ইংলিশ ক্লাসের ধারাবাহিক ক্লাস 6, 6 নম্বর ক্লাসে আমরা টেন্স দেখব। টেন্স থেকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট এই টেন্সটা দেখব। আমরা জানি যে আমরা যেটা মনে করি যে টেন্স অনেক কঠিন ইংলিশের ক্ষেত্রে। আসলে আমি যদি সরাসরি বলি, আমাদেরকে যেভাবে পড়ানো হয়, এটা যে জায়গাতেই হোক, আমাদেরকে টেন্সটা কঠিন করেই পড়ানো হয়। টেন্স মূলত কঠিন কিছু না। আপনি যে কথাবার্তা বলেন আপনার জীবনে, আপনি একটু খেয়াল করুন। আপনি কিছু কথা বলেন এরকম যে আমি এখন কিছু, আপনি অভ্যাসগত কথা বলেন যে আমি এই কাজটা করি, খাই, যাই, ঘুমাই, গোসল করি, অনেক কিছু বলেন। তারপর আপনি এরকমও বলেন যে আমি কাজটা করতেছি, কাজটা করতেছিলাম, কাজটা করেছি, কাজটা করেছিলাম, আমি কাজটা করব, কাজটা করতে থাকবো। এরকম আমরা কথা বাংলাতে বলি। এই যে কথাগুলো বলি একটার সাথে আরেকটা যে মিলে না। আমি বর্তমানে এখন একটা কাজ করতেছি, এই কাজটা তো আর ওই কথার সাথে মিলবে না যে আমি কাজটা করব, আর ওই কথাটা ওইটার সাথে মিলবে না যে আমি কাজটি করেছিলাম। এখানে ওই যে আমি কাজটি করেছিলাম, এটা একটা টেন্স, এটা একটা সময়ে। আমি কাজটি করব, এটাও একটা সময়। আমি কাজটি করছি, এটাও একটা সময়ে চলমান। আমি কাজটি করতেছিলাম, এটাও একটা সময়। এগুলোকেই মূলত ইংলিশে বলা হয় টেন্স। 12টা টেন্স আছে। 12টা টেন্স থেকে সবগুলো টেন্স স্পোকেন ইংলিশে দরকার হয় না। স্পোকেন ইংলিশে আপনি যদি 7-8টা টেন্স ভালো করে জানেন, তাহলে কিন্তু এনাফ, আপনি কথা বলতে পারবেন। একেবারে অনায়াসে আপনি কথা বলতে পারবেন। কিন্তু আপনাকে এই টেন্সগুলো শিখতে হবে। শুধু খাতা কলমে শিখলেই হবে না, এটাকে আপনার চোটে রাখতে হবে, মুখস্থ করতে হবে, আত্মস্থ করতে হবে ব্যবহারটা, এবং সেটাকে অ্যাপ্লাই করতে হবে। এটা হলো শেখা, যেহেতু এটা ইংলিশ ভাষা। আর আমরা যেভাবে খাতা কলমে শিখি পরীক্ষা দেওয়ার জন্য, ওইভাবে ইংলিশ না শিখলেও চলবে, ওইটা শিখে কোনো লাভ নেই। কিন্তু আপনি যদি বলার মতো করে শিখেন, আপনি যদি এরকম ভাবে ইংলিশটা শিখেন যে আপনি বলতে পারেন, তাহলে আপনার গ্রামার কিন্তু এমনি হবে। কারণ আপনি যখন গ্রামার জানবেন না, তখন কিন্তু আপনি কথা বলতে পারবেন না। আমরা শুরুতে পড়েছিলাম হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই 3টা দিয়ে। আপনার কি নিয়ম না জেনে এই 3টা দিয়ে কি আপনি ব্যবহার করতে পারবেন? আপনি কি বলতে পারবেন যে আই হ্যাভ, আমার আছে, এটাকে আপনি আই হ্যাড দিয়ে বললে হবে? হবে না। আপনি জানেন যে আই হ্যাভ, আমার আছে কতটা বললে আই হ্যাভ দরকার হয়, তার আছে কতটা বললে হি হ্যাজ দরকার হয়। এখানে আপনি হি হ্যাড দিলে তার আছে হবে না, তার ছিল হয়ে যাবে। অবশ্যই আপনি নিয়মগুলো জানেন বিদেই তো আপনি বলতে পারেন। তো যখন আপনি বলার জন্য শিখবেন, অটোমেটিকলি আপনার লেখার জন্য বা এমনিতে পরীক্ষা লেখার জন্য এগুলো হয়ে যাবে। আর যদি আপনি এমনি শুধু গ্রামার শিখেন, তাহলে আপনি বলতে পারবেন না। এটার উদাহরণ অ্যাভেলেবেল, লক্ষ লক্ষ আপনার শিক্ষক স্টুডেন্ট আমাদের সমাজে অ্যাভেলেবেল। কিন্তু দেখা গেছে 100-র মধ্যে 2জনও কি ইংলিশে কথা বলতে পারে কিনা, এটা আপনারা যাচাই করবেন। অনেক মানুষ কিন্তু আমরা শিক্ষিত, সকলেই কিন্তু টেন্স পড়ছে, কিন্তু বেশিরভাগ মানুষ পারে না। কেন পারে না? পারে না হলে তারা জিনিসটা লিখে পড়েছে পরীক্ষা দেওয়ার জন্য। এটা ইংলিশ ভাষা, এটা লেখার জন্য না, এটা ভাষা বলার জন্য। ওকে, আমরা এখন পড়বো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, টেন্স মানে এটা হলো একটা সময়, আর প্রেজেন্ট মানে যেটা বর্তমান। এটাকে আপনি এভাবে বলতে পারেন যে আপনি বলেন না যে আমি খেলি, আমি যাই, আমি ঘুমাই। একটু খেয়াল করুন, এটা একটা অভ্যাসের মধ্যে পড়ে যে আমি কাজটি করি, আমি লেখি, আমি যাই। এটা দৈনন্দিন একটা অভ্যাসের মধ্যে পড়ে যে আমি খেলি, আমি খাই, আমি যাই। এরকম কথা যে বলা হয়, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বর্তমান। ওকে, তো আমরা যখন এটা শিখবো, আমাদেরকে ভার্ব শিখতে হবে ইংলিশে। এখন ভার্ব যখন শিখবো, একটা ভার্বের 5টা ফর্ম হয়, B1, B2, B3, B4, B5। প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে B1 এটা দরকার হয়। B1টা কি হয়? দরকার হয়। আপনি যদি এখানে ধরেন প্লে, এটা হলো B1, B2 হলো প্লেড, B3 হলো প্লেড। ওকে, তারপরে B4 হলো প্লেইং, আর B5 হলো প্লেজ। এভাবে আমরা সাবজেক্ট অনুযায়ী এটা পরিবর্তন হয়, টেন্স অনুযায়ী অনেক সময় পরিবর্তন হয়।
তো আমরা এখান থেকে গো, যে আই গো, গো যেটা এটা হলো আপনার প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে গোটা ব্যবহৃত হয়। এটারও 5টা ফর্ম আছে, এর মধ্যে থেকে এটা হলো প্রথম ফর্ম B1। এটা কি? এটা হলো B1, গোটা B1। B2 হলো ওয়ান্ট, গো ওয়ান্ট গন, গন হলো B3। যখন আপনি ভার্ব শিখবেন তখন আপনাকে অবশ্যই 3টা ফর্ম শিখতে হবে, B1 B2 B3। কারণ এটার মধ্যে শুধু B1 কাজে লাগে, অন্যগুলোর ক্ষেত্রে দেখা গেছে যে আপনার B4 কাজে লাগে, কোনোটার ক্ষেত্রে B5 কাজে লাগে, কোনোটার ক্ষেত্রে B2 B3 এগুলো কাজে লাগে। সুতরাং আপনাকে একটা ভার্বের B1 B2 B3 সবগুলো জানতে হয়। তো এটার মধ্যে যেহেতু B1টা কাজে লাগে, আমরা এটা এখানে প্রয়োগ করব। একটু খেয়াল করুন, আই গো, আই গো অর্থ হলো আমি যাই। অর্থ কি? আমি যাই। তাহলে ইউ গো কি অর্থ হবে? তুমি যাও। উই গো আমরা যাই। দে গো তারা যায়। খেয়াল করুন, হি গোজ, হি গোজ সে যায়। এখানে হি আছে, এই কারণে গো এরপরে ইএস যুগ হয়ে গেছে। কি হয়ে গেছে? ইএস যুগ হয়ে গেছে, কারণ এরা থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার। এখানে ফার্স্ট পারসন আছে, সেকেন্ড পারসন আছে, আবার থার্ড পারসন প্লুরাল যেটা বহুবচন যেটা এটাও আছে, কিন্তু এটার ক্ষেত্রে গো হয়েছে। আবার থার্ড পারসন সিঙ্গুলার যেটা এটার ক্ষেত্রে গোজ হয়েছে। এখানে একটা নিয়ম আপনারা ছন্দ আকারে একটু মনে রাখবেন, আমি তুমি তারা, আমি তুমি তারা চারা বাকি এক আছে যারা। আমি তুমি তারা চারা বাকি এক, বাকি এক কি? একটা নাম হতে পারে, করিম গোজ, রহিম গোজ, ইট গোজ, ঠিক আছে। এরপরে হি গোজ, শি গোজ, বাকি এক আছে যারা, তাদের ভার্বের শেষে এস বা ই এর যোগ হবে। এখানে যোগ হয়েছে এস, কোনোটার ক্ষেত্রে যোগ হয় এস। ওকে, মনে রাখবেন যে আমি তুমি তারা ছাড়া বাকি এক আছে যারা, ভার্বের শেষে এস বা ইএস পাই তারা, তো এটার ক্ষেত্রে ইএস হবে। কি হবে? ইএস হবে। শি গোজ সে যায়, বকর গোজ বকর যায়। আমার বাবা যায়, তাহলে আপনাকে বলতে হবে মাই ফাদার গোজ। আমার ভাই যায়, মাই ব্রাদার গোজ। এখন এটার নফি, এটার নাবাচক যদি আমি বলি তাহলে হবে কি? আই ডোন্ট গো, আমি যাই না। আই গো আমি যাই, আই ডোন্ট গো আমি যাই না। ইউ ডোন্ট গো তুমি যাও না। দে ডোন্ট গো তারা যায় না। হি ডাজন্ট গো সে যায় না। এখানে ডাজ আছে, তো ডাজের শেষে কি হবে? ডাজন্ট, ডাজ নট। হি ডাজন্ট গো সে যায় না। বকর ডাজন্ট গো বকর যায় না। এটা হলো হাবাচক আমি যাই, এটা হলো নাবাচক আমি যাই না। এরপর আপনি যদি প্রশ্ন করেন ডু আই গো, আমি কি যাই, শুধু এই ডু যেটা আমরা কিন্তু আগেও পড়েছি যে ডু কে প্রশ্ন করার জন্য ব্যবহার করা হয়, নাবাচক করার জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে। আবার ডুটা মেইন ভার্ব হিসেবেও ব্যবহৃত হয়। এখানে আই গো আমি যাই, আমি যদি এখানে লিখি যে আই ডো, তাহলে অর্থ হবে আমি করি। অর্থ কি হবে? আমি করি অর্থ হবে। ওকে, এটা কিন্তু মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। তো প্রশ্ন করার জন্য ডু আই গো, আমি কি যাই। ডু ইউ গো, তুমি কি যাও। ডাজ হি গো, সে কি যায়। হ্যাঁ, এখানে আপনি নাম দিতে পারেন যে ডাজ বকর গো, বকর কি যায়। ডোন্ট আই গো, আমি কি যাই না। ডোন্ট ইউ গো, তুমি কি যাও না। ডোন্ট দে গো, তারা কি যায় না। ডাজন্ট হি গো, সে কি যায় না। ডাজন্ট বকর গো, বকর কি যায় না। তাহলে এখানে 4টা হইলো, আই গো আমি যাই, আই ডোন্ট গো আমি যাই না, ডু আই গো আমি কি যাই, এরপরে ডোন্ট আই গো আমি কি যাই না। এরপর ডব্লিউএস কোয়েশ্চেন যদি আপনি আনেন, এই শুধু এই প্রশ্নটার শুরুতে ডব্লিউএস কোয়েশ্চেন দিলে হয়ে যাবে। ওয়াই ডু আই গো, আমি কেন যাই। ওয়াই ডু আই গো, আমি কেন যাই। ওয়াই ডোন্ট আই গো, আমি কেন যাই না। হাউ ডু ইউ গো, তুমি কেন যাও, তুমি কিভাবে যাও। হাউ ডাজ হি গো, সে কিভাবে যায়। হাউ ডু দে গো, তারা কিভাবে যায়। ওয়াই ডোন্ট আই গো, আমি কেন যাই না। ওয়াই ডোন্ট ইউ গো, তুমি কেন যাও না। ওয়ার ডু ইউ গো, তুমি কোথায় যাও। হ্যাঁ, ওয়েন ডু ইউ গো, আমি কখন যাই, তুমি কখন যাও। একটু খেয়াল করবেন এখানে, এখানে কি ব্যবহৃত হয়েছে এটার মধ্যে, আপনি একটু খেয়াল করুন। ব্যবহৃত হয়েছে ডু এবং ডাজ, ডু এবং ডাজ। ডু ব্যবহৃত হয়েছে
প্রশ্ন করার ক্ষেত্রে ডাজ ব্যবহৃত হয়েছে। এই আপনার যখন থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে প্রশ্ন করবেন ডাজ ব্যবহৃত হয়েছে। এরপর এই দুইটার নাবাচক ডোন্ট ডোন্ট ব্যবহৃত হয়েছে, ডাজের ব্যবহৃত হয়েছে কি ডাজেন্ট, ডাজেন্ট ব্যবহৃত হয়েছে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আপনার বলতে পারেন যে ডু এবং হলো আপনার ডাজ, এই দুইটা ব্যবহৃত হয়। আই গো আমি যাই, না করতে গেলে আই ডোন্ট গো। সে যায় হি গোজ, না করতে গেলে হি ডাজেন্ট গো, সে যায় না। প্রশ্ন করেন ডু আই গো আমি কি যাই, সে কি যায় ডাজ হি গো। এখন এখানে আমি কয়েকটা ভার্ব দিলাম। ভার্ব ইট তো খাওয়া, রান তো দৌড়ানো, প্লে তো খেলা, স্লিপ তো ঘুমানো। এগুলো কিন্তু আপনার কি আছে B2, B3, B4, B5 আছে। এটা হলো B1, এটা হলো কি B1। তাহলে ইট, এটা তো খাওয়া, তাহলে আপনি গোয়ের জায়গায় ইট দিতে পারেন। আই ইট আমি খাই, আই রান আমি দৌড়াই, আই প্লে আমি খেলি, আই স্লিপ আমি ঘুমাই। এখন আপনি যদি ইউ দেন তাহলে ইউ ইট তুমি খাও, ইউ রান তুমি দৌড়াও, ইউ প্লে তুমি খেলো, তারপরে ইউ স্লিপ তুমি ঘুমাও। এরপর যদি আপনি থার্ড পারসন নেন তাহলে এখানে এস যোগ হবে। হি ইটস, হি ইটস, তারপরে হি রানস, হি প্লেজ, হি স্লিপস, হি স্লিপস, এটা ব্যবহৃত হবে। করিম ইটস, করিম রানস, করিম প্লেজ, করিম স্লিপস। তারপরে এগুলো দিয়ে আমি যে নিয়মে এখানে প্রশ্ন করলাম এই প্রশ্নগুলো আপনাদেরকে করতে হবে এবং নাবাচক আপনাদেরকে বানাতে হবে। এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট। এখানে নিয়মটা কি, নিয়মটা হলো যে সাবজেক্টের পরে B1, সাবজেক্টের পরে কি B1। আমরা নিয়মের চাইতেও বেশি আমরা এখানে প্র্যাকটিক্যাল শিখবো। আপনি যখন এইভাবে শিখবেন নিয়মটা তো এমনি আসবে, নিয়ম ছাড়া কোনো কিছু হয় না। যখন ভাষা হয়, ভাষা হলে নিয়ম এমনিই হয়। আপনি যে কোনো ভাষাতে দেখেন, আমাদের বাঙালি ভাষাও যদি আপনি দেখেন, আমাদের গ্রামার কিন্তু আগে আসেনি, আগে ভাষা। গ্রামারের ইতিহাস 200-300 বছর, আর আমাদের ভাষার ইতিহাস 1000 বছরের উপরে। সুতরাং ভাষা আগে, গ্রামার পরে। ভাষা যখন হয়ে যাবে গ্রামারটা আপনি এমনিই পারবেন, গ্রামারটাকে আলাদা করে পড়লে ভাষাটাই আপনি পারবেন না। তাহলে আই গো আমি যাই, এখানে কি আছে, এটা হলো সাবজেক্ট, এটা হলো ভার্ব। ভার্বের কি, ভার্বের B1 আই গো। এরপর আপনি এক্সটেনশন লাগাইলেন, আপনি কই যান, আই গো টু, আই গো টু দ্য মার্কেট, আই গো হোম। পরেরটা তাহলে আই গো আমি যাই, ইউ গো তুমি যাও, উই গো আমরা যাই, দে গো তারা যায়। এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন এবং পরবর্তী পাঠ অবশ্যই আসবে, এটাকে সহজ করার জন্য পরেরটা আসবে। তো সকলেই প্র্যাকটিস করতে থাকুন, ভালো থাকুন সকলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।